নমস্কার, আমি সমীর মুখার্জি। আজকে একটা বিশেষ আবেদন নিয়ে এই ভিডিওটা আমি করছি। আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য দুটো। এক হচ্ছে আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন, এবং দ্বিতীয়ত যে সমস্যা আজকে পশ্চিমবাংলার প্রায় প্রতিটা ঘরে ঘরে আছে, সেই সমস্যার সমাধান করার জন্য ওনাকে অনুরোধ। আমি জানি না যে আজকে এই সিচুয়েশানে কেন এলাম বা কেন এবার এ ধরনের ভিডিও আমাকে করতে হচ্ছে। তো আমরা তো পেশাদার লোক নয় ভিডিও করার ক্ষেত্রে, একটু হয়তো ভুল ত্রুটি হবে, কারণ ওই লাইট ক্যামেরা অ্যাকশান জগতের লোকও নই আমরা, ফেক ভিডিও করি না কোনো সময়। কিন্তু যাতে আপামর পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়, তার একটা কাতর আবেদন এই ভিডিওর মাধ্যমে আমি রাখতে চলেছি। আমার দীর্ঘ এই জীবনযাত্রায় আমি 30 বছরেরও বেশি অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, মানবাধিকার সংগঠনের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। বিভিন্ন মানুষ বিপদে পড়ে গেলে তাদের পাশে দাঁড়িয়েছি, আজও দাঁড়াই। আমার এলাকায় আমি যেখানে থাকি, প্রতিটা মানুষেরই সমালোচক থাকে, কিছু নিন্দুক থাকে। তারা বাদ দিয়ে যদি কেউ তদন্ত করে দেখেন আমার পাস্ট অ্যাক্টিভিটিস, আমার মনে হয় মানুষ আমার সম্বন্ধে সেই কথাই বলবে যেটা আমি বলছি। দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আইনি যে কোনো বিষয়ে সহায়তা দেওয়া ইত্যাদি আমার কাজ ছিল। আমি একজন বিজনেস করা ছেলে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ভালো ক্যারিয়ার ছিল আমার। কিন্তু 2018 সালে ভুলই বলুন, ট্র্যাপই বলুন, প্রলোভনই বলুন, যাই বলুন, কেউ বা কারুর দ্বারা আমি একটি কোম্পানির সঙ্গে যুক্ত হই। যে মানুষটা আমি জীবনে কোনো দিন প্রতিজ্ঞা করেছিলাম কোনো মানি মার্কেটের সঙ্গে যুক্ত হব না, কিন্তু ঈশ্বরের কি বিষয় আমি জানি না, সেই শেষ পর্যন্ত আমাকে নিয়ে গিয়ে ওখানেই ফেললেন। কিন্তু যখন এই কাজটা করতে গেছি, আমি বা আমার মতো বহু সংখ্যক মানুষ, আমরা সেবি রেজিস্টার্ড একটা ব্রোকার হাউস, তার সমস্ত সার্টিফিকেট, বড় বড় রিসার্চারদের সঙ্গে কথা বলা, দেশের স্বনামধন্য মিডিয়া, বড় বড় ব্যাংক ম্যানেজারদের উপস্থিতি, তাদের সমস্ত কিছু দেখেই আজকে আমরা মোটিভেট হয়েছিলাম। কোম্পানিটির নাম এলএফএস ব্রোকিং। এলএফএস ব্রোকিং প্রাইভেট লিমিটেডের নামে ডিম্যাট খুলিয়ে উনি চিট করেছেন, যদিও টাকা তুলেছেন এলএফএস ব্রোকিং পিএমএস সার্ভিসেস, এলপিএস অ্যাসোসিয়েটস, এলএফএস পিএমএস ইত্যাদি বিভিন্ন নামে। আপনারা জানেন আজকের ডেটেও যদি দেখা যায় যে সারা ভারতবর্ষ জুড়ে শেয়ার মার্কেট বা ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে বিশাল কিছু যে নলেজ গ্রাম বাংলার মানুষের আছে তা নয়, আমাদেরও সেভাবে ছিল না। কিন্তু যখন দেখতাম যে প্রত্যন্ত আরামবাগের মতো জায়গায় একটি বহু সংখ্যক ছেলেমেয়েরা শেয়ার ট্রেডিং করছে, বা এটাও দেখেছি যে বিভিন্ন সভা অনুষ্ঠান বা আলোচনা যে সমস্ত জায়গাগুলো তৈরি হতো, সেখানে মুম্বাই থেকে নাম করা সেবি রেজিস্টার্ড রিসার্চাররা আসতেন, মোটিভেট করেছেন। আমরা সেইভাবে পা দিয়ে আজকে সর্বশান্ত। সারা ভারতবর্ষে প্রায় 16,000 মানুষ আমরা এর সঙ্গে যুক্ত হয়েছি, নিজেরা ইনভেস্ট করেছি প্রথমে, পরবর্তীকালে কাজ করেছি। শুধুমাত্র যে একটা সেবি রেজিস্টার্ড ব্রোকার হাউস, সমস্ত ডকুমেন্টস আছে এই হিসাবে। বিষয় হচ্ছে 2022 সালের শেষ থেকে এই কোম্পানিটার বিপর্যয় নামে।
23 সালে 1-2 মাস করেছে, আজকে 23 থেকে 26 না এই কোম্পানি কোনো রকমভাবে কাউকে কোনো টাকা ফেরত দিয়েছে না কিছু। প্রথমে কোম্পানির যিনি সিইও সৈয়দ জিয়াজুর রহমান, শুনতাম তিনি মুম্বাই শেয়ার মার্কেটের একজন ডন, তার কথাতে শেয়ারের বাজারে দর ওঠানামা হবে। যদি আমার কথা অবিশ্বাস হয়, বহু এজেন্ট আছে তারাও শুনেছে বিভিন্ন মিটিংয়ে, উনি ইচ্ছা করলেই কোনো শেয়ারের দাম ওঠানামা করাতে পারতেন। এবং উনি যখন ঘুরতেন ওনার সপার্ষদ হিসেবে বেশ কিছু গুণী মানুষও ঘুরতেন, যাদের দেখে আমরা মোটিভেট হয়েছিলাম। তো বিভিন্ন মানুষকে আজকে সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্ট পরবর্তী যুগে এই শেয়ার মার্কেটের একটা ডিম্যাট ফার্মকে সামনে রেখে অদ্ভুতভাবে মানুষগুলোকে নিঃস্ব করে দিয়ে চলে যায়। প্রথমে উড়িষ্যা পুলিশের দ্বারা অ্যারেস্ট, পরবর্তীকালে ইডির তদন্ত চলছে এবং বর্তমানে তিনি বিচারাধীন অবস্থায় জেলবন্দি। সঙ্গে কিছু আমাদের অন্যান্য কোম্পানির ডাইরেক্টরদেরকেও করেছেন, কিন্তু সবটাই ওনার ট্র্যাপ, মাস্টার মাইন্ড উনি। এই করার ফলে আজকে বহু মানুষ যারা একটু বাঁচার জন্য এখানে এসেছিল, এবার যদি বলেন যে আমরা গেছি কেন, আমাদের কাছে এরকম অনেক তথ্য প্রমাণ আছে যে 2019 সালের নভেম্বর মাসে একটি প্রোগ্রাম হয়েছিল খোলা ময়দানে আরামবাগে, যেখানে মঞ্চে শেয়ার মার্কেটের স্বীকৃত অ্যানালিস্ট বা রিসার্চাররা যেমন উপস্থিতি ছিলেন, দেশের স্বনামধন্য যে টিভি চ্যানেল ছিল সিএনবিসি আওয়াজ তারা ছিলেন, বিভিন্ন বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাংক ম্যানেজার যা ছিলেন, যা দেখে আমি বা আমার মতো বহু মানুষ মোটিভেট হয়েছে যে না, এই জায়গাটা ফ্রড হতে পারে না। এই জন্যই ফ্রড হতে পারে না আশা করেছিলাম যে যেহেতু সারদা, রোজভ্যালি ইত্যাদি কোম্পানিগুলো ফ্রড হয়ে গেছে, রাজ্যে আইন শাসন এসেছে, এটা যখন বুক খুলে ব্যবসা করছে মানে এর কিছু লিগ্যালিটি আছে, এর কিছু পেপারস আছে। আর সত্যিই পেপারসও ছিল। যখন ব্যবসা করেছি ঝাঁক ঝাঁক লোক গেছে, তখন প্রশাসনের নজরে পড়েনি, কিচ্ছু হয়নি। কিন্তু যখনই ফাঁসা হলো তখন সব দায় চলে এলো এজেন্টদের ওপরে, যে এজেন্টরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তো যাই হোক, আমরা তো কাজটা করবার সময় জানতাম না কি আইন আছে না আছে, জানলে হয়তো যেতামও না। আর এটা তো চিটফান্ড বলে আমরা কাজটা করতে যাইনি, শেয়ার মার্কেট সেবি রেজিস্টার্ড ব্রোকার হাউস বলে কাজটা করতে গেছি। কিন্তু করতে যাওয়ার পরে আজকে আমাদের এই পরিণতি, সর্বশান্ত এলাকায় মান সম্মান চলে যাওয়া, যেন কি বিরাট একটা অচ্যুত কাজ আমরা করে ফেলেছি। এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা এজেন্টরা দায়ী হই, তাহলে সেবি দ্বারা স্বীকৃত যে কাগজপত্রগুলো যে ওনাকে দেওয়া হয়েছিল, রিনুয়াল করা হয়েছিল, তারা এটা দায়ী হবে না কেন? যে সমস্ত ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে সেই সমস্ত ব্যাংকগুলো দায়ী হবে না কেন? আমরা তো চেকের মাধ্যমে লেনদেন করেছিলাম। আজকে এদের দিকে কেউ আঙুল তোলে না। ইডি স্বনামধন্য এজেন্সি তদন্ত করছেন, তদন্তের স্বার্থে আমরাও গেছি, নিজে থেকে গেছি, আমরা আমাদেরকে পেপারপত্র জমা দিয়েছি, সব কিছুই করেছি। পাশাপাশি দুর্ভাগ্যের বিষয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এজেন্টরা কাজ করেছে, বিভিন্ন মানুষদেরকে টাকা তুলেছেন। কিন্তু কোনো অদ্ভুত শক্তির কারণেই হোক বা ভয়েই হোক, কেউ এই বিষয়টা নিয়ে মুখ খোলে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই অনুরোধটা করছি, অতীতে যা হয়ে গেছে গেছে। আপনি জানেন যে এখনও পর্যন্ত টিভি মিডিয়া খুললে এই বিভিন্ন কোম্পানির স্ক্যামের কথা আমরা শুনতে পাই। হয়তো সেই মালিকগুলোর পানিশমেন্ট হয়েছে, তারা জেলে আছে, কিন্তু এই জিনিস আমরা কোনোদিন দেখতে পাচ্ছি না যে শেষ কোথায়। এই যে ধরুন বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হচ্ছে, তাদের রিটায়ারমেন্টের টাকা তুলে দিয়েছে, কেউ মেয়ের বিয়ের টাকা তুলে দিয়েছে, কেউ ছেলে মেয়ের পড়াশোনার টাকা তুলে দিয়েছে, কোনো মানুষ অসুস্থ, একটা দীর্ঘ প্রক্রিয়া, মানুষ হাপিত্তাস করে বসেছে কবে কী হবে, কিন্তু আমরাও জানি না কি হবে। আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি, আমাদের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা আছে। আপনি আজকে সরকারে এসেছেন, আপনাকে এই রিকোয়েস্টটা করতে চাই যে মানুষগুলো দীর্ঘদিন হাপিত্তাস করে বসে আছে, যাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে এই কোম্পানিগুলো চলে গেছে, সেটা শুধু আমার এলএফএস না, যে সমস্ত বিভিন্ন কোম্পানিতে আমানতকারীরা আমানত ফিরিয়েছে, তার যদি একটা সুষ্ঠু রাস্তা বলেন। এবং পশ্চিমবঙ্গে এসে যেমন আপনি বিভিন্ন জঞ্জাল সাফ করছেন, ভালো লাগছে অনেকের, কারণ খারাপ লাগছে সেটা আলাদা ব্যাপার, কারণ সব কাজে সবাইকার ভালো লাগবে তা নয়,
কিন্তু একটা বিরাট কিছু আশা নিয়ে মানুষ যেমন পরিবর্তন করেছে। আজকে 4 তারিখে রেজাল্ট গণনা হওয়ার পর আজকে মে মাসের 30 তারিখ, মে মাসটা শেষ হতে চলল। আপনার কাছে রিকোয়েস্ট করছি যেন আমাদের সমস্ত আমানতকারী যে সমস্ত অসহায় মানুষগুলো আছেন, কোনো বৃদ্ধা মহিলা তার টাকা আছে, এর জন্য আমরা যে সংগঠিতভাবে লড়ছি, আজকে 3,500-4 হাজার মানুষ আমাদের সঙ্গে আছেন, আমরা কোনো রকম আইন লঙ্ঘন হয় এই ধরনের পদক্ষেপ নিইনি, কখনো নিইনি। আমরা চাই এর একটা সুষ্ঠু মীমাংসা হোক, মানুষগুলো যাতে তার টাকা দ্রুত ফেরত পাক সেই একটা ব্যবস্থা করা, এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বুকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের সোনার বাংলা, এই জায়গায় যেন এই ধরনের কোম্পানি একটাও না গজিয়ে ওঠে নতুন করে। এই কোম্পানিগুলো যে গজিয়ে ওঠে এর পিছনে কিন্তু একটা সম্পূর্ণ প্রশাসনিক মদত আছে, কারণ উইদাউট পেপারস কেউ কাজটা করতে আসে না, পেপারস নিয়েই আসে, পেপারস দেখিয়েই কাজ করে। কোনো সাধারণ মানুষ বা তাদের ক্ষমতা থাকে না প্রথম দিকে যে আমরা কাগজটাকে চেঞ্জ করি। ইতিমধ্যে আমরা যখন প্রথমে এরকম হয়েছে, আমাদের মধ্যে অনেকে যখন সেবিকে ফোন করেছিল, সেই বলেছিল কোনো কমপ্লেন আছে কি জানান, কিন্তু সেই সময় উনি প্রত্যেককে প্রফিট দিচ্ছেন, কারোর কোনো কমপ্লেন নেই। তাহলে আমাদের দেশের আইন হচ্ছে যে যখন কেউ ফেঁসে যায় তারপর তার কাছে যাওয়া, কিন্তু একটা জায়গায় একটা কাজ চলছে, এত লেনদেন, একটা আরামবাগের মতো শহরে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, এত কিছু হচ্ছে, কারোর চোখে পড়ে না, প্রশাসন থেকে ডেকে বলে না, রাজ্য পুলিশের কাছে হয়তো অনেক আগে ইন্টিমেশন ছিল, সেটাও আমরা জানতে পারিনি, বিশ্বাসের সঙ্গে কাজ করেছি। এখন এই কাজটা কেন করেছি আপনি হয়তো জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলছি যে পশ্চিমবঙ্গে কিন্তু একটা চরম বেকারত্বের ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের একটু ন্যূনতম জীবনযাত্রা পালনের ইচ্ছা, তারা একটু ভালো থাকবে, বাচ্চাকে একটু ভালো পড়াবে। আপনি জানেন কর্পোরেট জগতে কাজের কত প্রেশার, সেইখান থেকে এসে যখন দেখছে যে এই লিডারটা এখানে পরিশ্রম করে একটু ডেভেলপ করেছে, একটু গাড়ি করেছে, একটু বাড়ি করেছে, সুতরাং চলো যায়। একটা বৃহৎ অংশের মানুষ আজকে এই পেশাটার সঙ্গে যুক্ত। এরা সবাই ক্রিমিনাল নয়, এরা সবাই কিন্তু ইন্টেনশনালি মানুষের ক্ষতি করার জন্য আসে না, এরা আসে একটু ভালো থাকার জন্য, বা একটু কাগজপত্র আছে যদি আমি কাজটা করে খাই। আমি সেই এজেন্টদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো যারা LIC বা মিউচুয়াল ফান্ড এদের সঙ্গে যুক্ত আছে। খুব কম কমিশন কিন্তু সম্মানের সঙ্গে কাজ করে। কিন্তু এখানে বোঝানো হয়েছিল যেটা শেয়ার মার্কেট, কোনো ভয় নেই, আমাদের স্টক ধরা আছে ইত্যাদি। আপনারা ডাকলে আমাদের কাছে সমস্ত পেপার ডকুমেন্ট সব আছে, আমরা দেখাবো। আমার ওপর প্রচুর ব্যক্তিগতভাবে প্রেশার আছে পুলিশ প্রশাসন থেকে, সব থেকেই, সেটা আমি ভয় পাই না। কারণ আমি যে লড়াইটা মূলত লড়তে নেমেছি, সেই লড়াইটা হচ্ছে যে যারা অতীতে প্রতারিত হয়েছে তাদের পাশে যেমন আমি দাঁড়াতে চাই, নতুন করে কেউ যেন প্রতারিত না হয় সেই ব্যাপারেও আমার লড়াই আছে, এবং আমি লড়বো এটা, তার জন্য আমার যা হয় হবে। আমি শুধু এইটুকু অনুরোধ করতে চাই, যেটা একটা সমাজের ব্যাধি, এই ব্যাধিটাকে দূর করতে হবে। সারদা রোজভ্যালির পরে অনেকে এখানে কাজে এসেছে, কেন এসেছে আমি সেটাও এখন ফিল করতে পারছি। একদিকে যখন টাকা পয়সা চলে যাচ্ছে, বহু ক্লায়েন্ট বহু এজেন্টের বাড়িতে গিয়ে ঝামেলা করে, সবাই তো আর মানে খারাপ না, এগুলো মানে প্রত্যেকেই, মানে বেশিরভাগ যাদেরকে আমি চিনি এরা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তো যখন বাড়ির সামনে চেঁচামেচি ঝামেলা হয়েছে, সে চাই যেখান থেকে হোক আমি এর টাকাটা দিয়ে দিই। এই টাকাটা মেটাতে গিয়েই এরা আবার একটা কোম্পানির ফাঁদে পড়ে যাচ্ছে। কেউ কিন্তু ইচ্ছাকৃত মানুষকে ঠকাতে চাইছে না। এই ক্রমাগত ক্লায়েন্টদের প্রেসার, চারিদিকে মান সম্মান বাঁচানোর জন্য মনে হচ্ছে ঠিক আছে ওইখান থেকে আমি কিছু করে দিয়ে দিই। এর ফলেই কিন্তু একটার উপর একটা কোম্পানি জন্মাচ্ছে এবং প্রতারণা করার সুযোগ পাচ্ছে। আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে অনেক আছে, অনেক আইনজীবী আছেন, অনেক আছেন যারা আমাদের যুক্তি দেয় বা কিছু করে, কিন্তু গোড়া সমেত এই সিস্টেমটাকে উপড়ে ফেলতে হবে, গোড়া সমেত। আমি রাত্রে ঘুমোতে পারি না, তার একটাই কারণ, যেহেতু আমরা সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়েছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। এই ঘটা আমাদের অজান্তে ঘটে গেছে, অনেকে সাইড মেরে দিয়েছে, চুপচাপ হয়ে গেছে যে চলো বাবা সবাই তো ঠান্ডা, কিন্তু আমি চুপচাপ হতে পারছি না, বা আমার সঙ্গে যারা আছে তারা কেউ চুপচাপ হতে পারছে না। আমাদের একটাই কাজ, যে কোনো উপায়ে যে সমস্ত মানুষগুলো প্রতারিত হয়েছে তাদের টাকাটা ফেরাতে হবে, যে কোনো উপায়ে। এই যে কোনো উপায় খুঁজতে গিয়ে এক একজন এক একটা ফাঁদে পড়ে যাচ্ছি। আপনারা সকলে একটু আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। সারদা রোজভ্যালি সহ যে সমস্ত কোম্পানিগুলো, আমি সব কোম্পানির নাম জানি না কারণ এসব ব্যাপারে আমার অত ইন্টারেস্ট ছিল না, এবং বর্তমানে আমাদের LFS
এই যে কোম্পানিগুলো এদের যা অ্যাসেট আছে যা কিছু করেছে, যেভাবে হোক যেভাবে বলবেন আমরা কথা বলতে রাজি আছি। আমাদের পাশে একটু দাঁড়ান, সহযোগিতা করুন। বহু মানুষ আজকে পয়সার জন্য চিকিৎসা করাতে পারছেন না, বহু মানুষ মারা যাচ্ছেন, আমরা তাদের পাশে সামর্থ্য মতো গিয়ে দাঁড়াচ্ছি। আপনারা জানেন যে একটা অদ্ভুত ক্ষমতার বল, জেলের মধ্যে বসে বসে ফোনে কথা বলা, তারপর তাদের হাতে নিশ্চিত আমাদের তুলে দেওয়া টাকা দিয়েই তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আজকে ধরুন আমাদের বহু রিমাইজার ইতিমধ্যে তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যে নিউজ পোর্টালে দেখানো হয়েছে একটা খবর, বা দেখেছেন পেপারসে, আমাদের একজন ভালো এজেন্ট মিন্স ব্যবসার দিক অনেক করেছিল বিশ্বাসের সঙ্গে, সে আরামবাগের এই অফিস থেকে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল। তার আজও পর্যন্ত কোনো কুল কিনারা হয়নি। জানি না কোন ক্ষমতা বলে এটা ধামাচাপা দেওয়া আছে, কিন্তু যাদের পয়সায় উনি আজকে কোটিপতি, এদের পাশে উনি নেই। আমি চাইব এই রাজ্যে যখন আপনি এসেছেন, নতুন যখন এত কিছু আপনি আইন প্রণয়ন করছেন, এই বিষয়টার দিকে আপনাকে আলোকপাত করার জন্য অনুরোধ করছি। অতীতে যারা সর্বশান্ত হয়েছে তাদেরকে কিভাবে টাকাটা ফেরানো যায়, যদি একটা নতুন কোনো, যদিও মহামান্য আদালতের নির্দেশে কিছু কমিটি হয়েছে, আমি সবগুলো জানি না, তো যদি এরকম একটা কিছু করা যায় তাহলে ভীষণভাবে কৃতজ্ঞ থাকব। দেখুন, আমরা অজান্তে ভুল করেছি, তার জন্য অনেক পানিশমেন্ট, সামাজিক হেনস্থা আমাদের ওপর হয়েছে, আমরাও ঘর পরিবার নিয়ে থাকি, কিন্তু অনেকে প্রেসার করেছে এই লড়াইটা থেকে সরে যাওয়ার জন্য। এই লড়াই থেকে আমাকে সরাতে পারেনি, আর আমি এই লড়াই থেকে সরবও না, কারণ আমি এর শেষ থেকে থাকবো। আমার লড়াই শুধুমাত্র আমার এলএফএসের আমানতকারীদের জন্য নয়, আমার লড়াই পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের যত আমানতকারী আছে, যারা বারবার একটা কোম্পানির ট্র্যাপে পড়ে, আমার লড়াইটা তাদের বিরুদ্ধে। আমি তাদের বিরুদ্ধে লড়ছি, এর জন্য আমার ওপর প্রচুর চাপ আছে। অনেকে খুশি হতে পারছে না, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে অ্যারেস্ট করার হুমকি দেওয়া হচ্ছে। কোনো বিষয়, যদি সমীর মুখার্জিকে অ্যারেস্ট করে মানুষজন টাকা পেয়ে যায়, আমার তাতে কোনো আপত্তি নেই। এর আগে ইডিতে গেছি, ইডিতে আমরা একই কথা বলেছি, এবং আপনারা জানেন যে ইডিতেও আমরা বলেছি যে আমাদের ইনকাম যা করেছি যা আছে নিয়ে ক্লায়েন্টগুলোকে টাকা ফেরান। কিন্তু এই আওয়াজ সমীর মুখার্জি ছাড়া আজকে কোনো এজেন্টের মুখ দিয়ে বেরোয় না। আমি প্রত্যেকটা এজেন্টকেও রিকোয়েস্ট করবো, কারণ আপনাদেরও প্রচুর টাকা এখানে ইনভেস্ট আছে, যেমন আমাদেরও নিজের অনেক টাকা এখানে ইনভেস্টমেন্ট আছে। আপনারা যা ইনকাম করেছেন অনেকেই এখানে ইনভেস্ট করেছেন, সর্বশান্ত হয়ে গিয়ে আজকে রাস্তায় ঘুরছেন। সকলে একজোট হয়ে থাকুন। আমি বলছি না জঙ্গি আন্দোলন করতে, যেটা আমি পক্ষপাতী মোটেই নয়। আইনের মতো চলছে, আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তবুও জানি না যে সরকারিভাবে পাশে দাঁড়ানো যায় কি না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে এইটুকু অনুরোধ করতে চাই যে অন্যান্য বিষয়ে যেমন আপনি ভীষণ ভালো রকম পদক্ষেপ নিচ্ছেন, আপনি এই বিষয়টাতেও একটা পদক্ষেপ গ্রহণ করুন। এই বিষয়ে একটা কমিটি নির্বাচন করুন, এতে প্রচুর মানুষ উপকৃত হবে। অনেকের বুক ফাটছে তো মুখ ফুটছে না, এত অসুস্থ, কেউ ব্রেন স্ট্রোক হয়ে পড়ে আছে, আমরা পাশে দাঁড়াচ্ছি, তাকে আমরা 2-10 টাকাটা দিয়ে হেল্প করতে পারছি না, গায়ে গতরে যতটুকু খেটে দেওয়া যায় যাচ্ছি। প্রতিটা মানুষ আজকে অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাতে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। পশ্চিমবঙ্গে যেন এরপর এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। তার কারণ হচ্ছে, যদি বলেন যে এজেন্ডা যাচ্ছে কেন, এজেন্ডার জ্বালাই ছুটছে, আমি বুঝতে পারছি। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা এই চাপটা নিতে পারছে না। তারা দেখছে যে যেখান থেকেও আমি নিজের সংসারটাও যেমন একটা চালানোর বিষয় আছে, পাশাপাশি যদি 2 পয়সা আমি এই ক্লায়েন্টটাকে ফেরত দিতে পারি, এই করতে গিয়ে একটা বৃহৎ সংখ্যক মানুষ কিন্তু আজকে বিপর্যয়ের মুখে চলে যাচ্ছে। এদেরও বাঁচাতে হবে, আমানতকারীগুলোকেও বাঁচাতে হবে। যদি সুষ্ঠুভাবে একটা কোনো রাস্তা আমাদের বলে দেন, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ হব আপনার কাছে। এবং আমরা প্রায় 3,500-4,000 মানুষ আজকে একসঙ্গে আছি, আমাদের মুভমেন্ট আছে।